পশ্চিমবাংলাতে মানুষই শেষ কথা বলেছে, এই 4টে উপনির্বাচনে মানুষই শেষ কথা বলেছে। এটা বুঝতে যাদের অসুবিধে আছে তারা ফেসবুক পেজ, না ফেসবুক পেজের কথা বললে এই বিষয়টা কি এভাবে আপনি বলছেন সিপিআইএম একটা সাক্ষাৎকার আমি দেখলাম যে আপনি সিপিআইএম ফেসবুক পেজ বলছেন, কিন্তু ফেসবুক পেজ যদি হয় তাহলে রাজীব মজুমদার আমরা যখন গিয়েছিলাম তার নির্বাচন শেষে তার জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী জানতে, তিনি তো বলছে প্রহসনে পরিণত হয়েছে এই ইলেকশন, না হলে ঘুরে দাঁড়াতো বামপন্থী। ঘুরেই তো দাঁড়িয়েছে, রাজনৈতিক দল থেকে ঘুরে ফেসবুক পেজে দাঁড়িয়েছে তো ঘুরে দাঁড়িয়েছে, বামফ্রন্ট ঘুরে দাঁড়িয়েছে, বুঝলাম, সন্দেহ নেই। মানে তারা ফেস করেছিল রাজনৈতিক পার্টি হিসেবে, ঘুরে দাঁড়িয়েছে, ঘুরে তারা ফেসবুক পেজের দিকে ঘুরে গেছে। এখন দেয়ার ব্যাক ইজ টুয়ার্ডস দি ভিলেজ, মানে ব্যাক টু ভিলেজ মানে ভিলেজে ফেরত যাওয়াটা তারা বুঝতে পারেনি, ব্যাক টু ভিলেজ মানে তারা ভিলেজের দিকে পিট করাটা বুঝতে পেরেছে, এবং সেই জন্য তারা রাজনৈতিক দলের দিকে পিট করে ফেসবুক পেজের দিকে মুখ করে ঘুরে দাঁড়িয়েছে, একদম সঠিক ঘুরে দাঁড়িয়েছে। সিপিএমের প্রবলেমটা হচ্ছে বহুস্তরীয় প্রবলেম। সিপিএমের এখন যেটা উচিত সেটা হচ্ছে ওদের রাজ্য সম্মেলনে তৃণমূলের কিছু লোকেদের ডেকে বক্তৃতা দিতে দেওয়া উচিত, যে কী করে রিভাইভাল হতে পারে। একটা দল, যে দলের প্রত্যেকটা লোকের মনে হয় তারা অন্য সবার থেকে শ্রেষ্ঠ, একটা দল যে দলের মনে হয় যে তারা ছাড়া বাকি প্রত্যেকটি রাজনৈতিক দলের সবাই অশিক্ষিত, একটা দল যে দলের মনে হয় যে তারা যে দলটা করে সে দল ছাড়া বাকি প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেকটি লোক অন্যায্যভাবে উপার্জন করে, একটা দল যে দলের মনে হয় যে আমরা এই দলের সর্বক্ষণের কর্মী এবং আমরা সব কিছু ছেড়ে যখন এই দলের জন্য কাজ করছি তার মানে ভারতের উন্নয়ন এবং মানুষের উন্নয়নের জন্য শুধু আমরাই অ্যাভেলেবেল। এটা কি সম্ভব? আপনি ভেবে দেখুন না, আজকে যদি আপনাকে কেউ বলে যে সাংবাদিকতার থেকে একটা পার্টির ফুল টাইম কর্মী হিসেবে আমি বেশি বুদ্ধিজীবী, আপনি কি সেটা মেনে নেবেন? হ্যাঁ, বিনা পয়সায় সে রচা খাওয়াচ্ছে বলে হয়তো তাকে প্রতিবাদ করবেন না, কিন্তু বাড়ি গিয়ে তাকে ভোটটাও দেবেন না, বাড়িতে তো মা বোনের সঙ্গে হাসবেন যে পাগল যা ইচ্ছে বলছে। এইভাবে রাজনীতি হওয়া সম্ভব নয়। রাজনীতির জন্য মানুষের পাশে থাকতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে। বেশ, আমি একটা অন্য প্রসঙ্গ একদম শেষের দিকে আমি চলে এসেছি। জয়ন্ত সিং, কখনো চোপড়া, কখনো আরিয়াদহ, কখনো নিমতায় গুলি, কখনো জগদ্দলে গুলি। আমি বলছি এই ঘটনাক্রম পরপর সাজিয়ে যদি দেখা যায় তাহলে এই জয়ন্ত সিং, কখনো চোপড়ার জেসিবি, কখনো শাহজাহানের ঘটনা, আমি সম্প্রতি যে আরিয়াদহর ঘটনা, এই ঘটনা সভ্য সমাজে কখনো উচিত কি না সেটা আপনি বলবেন, কিন্তু ঘটনা হচ্ছে যে এই কামারহাটির বিধায়ক তিনি বলছেন আমারও গুলি লাগতে পারে, সেই গুলি লাগার ভয়ে তিনি অন্যত্র চলে যাচ্ছেন। সৌগত রায় হুমকি ফোন পেয়েছেন, তাদের সঙ্গেই দেখা যাচ্ছে জয়ন্ত সিংয়ের ছবি। আমি বলছি যে তাদের সুরক্ষা যখন বিঘ্নিত, একজন সাংসদ, একজন বিধায়ক, সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? না দেখুন, সাংসদ বিধায়কের তো সুরক্ষা বিঘ্নিত নয়, তারা নিজেদের বক্তব্যে বলেছেন যে সমাজ বিরোধিতাটাকে কন্ট্রোল করতে হবে, এবং এটা নিয়ে কোনো দ্বিমত নেই। যে ঘটনার কথা আপনি বললেন সেই কোনো ঘটনারকেই আমি ব্যক্তিগতভাবেও সমর্থন করি না, এবং আমি মনে করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক কর্মী তারা কোনো রকমভাবে সমর্থন করে না, আমার বিশ্বাস। এবং আরেকটা যেটা আপনাদের মাথায় রাখতে হবে যে আইন ব্যবস্থা বা ক্রিমিনালিটি এটা তো কোনো রাজনৈতিক দলের পেশা হতে পারে না, তাদের কোনো প্রয়োজনীয়তাও নেই। ভোট মেশিনারিতে মানে যদি আজকে ভোট মেশিনারিরই প্রয়োজন হতো তাহলে তো যতদিন লাদেন বেঁচে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দেশে লাদেনকে ভাড়া করতো, দরকার পড়ে নিত লাদেনকে। আমি আপনাকে বলছি, ভারতবর্ষের মানুষের মতো সচেতন মানুষ মানে পৃথিবীতে কোনো রাজনৈতিক মানে গণতান্ত্রিক দেশে আছে বলে আমার মনে হয় না। আর বাংলা তার আবার এক কাঠি উপর দিয়ে যায়। মানুষকে আপনি ভুল বোঝাতে পারবেন না। আজ এইবারে 2024-এর নির্বাচন পরিষ্কার করে দিয়েছে যে ভারতবর্ষের মানুষ শুধু সচেতন তাই নয়, তারা জানে কোথায় কি বোতাম টিপতে হয়, এবং সেটাকে আপনি কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না। সেই পরিবর্তন করতে না পারার ফলে অনেকে অনেক রকম কথা বলছেন, কিন্তু ভোট মেশিনারির কোনো প্রয়োজনীয়তা, ভোট মেশিনারি মানে কি দেখুন, আমি নিজে বিভিন্ন জায়গায় ভোটের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আমার কাছে ভোট মেশিনারি মানে আগের দিন রাত্রিবেলা কর্মীরা কি খাবেন তার ব্যবস্থা করা, পরের দিন সকালবেলা প্রত্যেকটা বুথে কি খাবার পৌঁছচ্ছে সেটাকে এনশিওর করা, ভোটের রেজাল্ট তার আগে যে বিভিন্ন টেবিল কাউন্টিংয়ে বিভিন্ন রকম মক পোলিং হয় সেগুলোতে লোক পাঠানো এবং তারা খাচ্ছে কিনা দেখা, মেনুটা দেখে নেওয়া যে ভালো খাওয়া দাওয়া হচ্ছে কিনা, কর্মীরা সারাদিন কাজ করেন তাতে যাতে জল খাবারের কোনো অসুবিধে না হয়। এর জন্য কী মেশিনারির প্রয়োজন আছে? এর জন্য যে মেশিনারির প্রয়োজন আছে সেই মেশিনারিটা হচ্ছে যে এই যে লোকগুলো আমাদের সঙ্গে অ্যাটাচড হয়ে নিজেদের কাজ ফেলে
সারাদিন তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সময় দেবে, তার অনুপ্রেরণাটাকে এনশিওর করা। সেই অনুপ্রেরণাটা এনশিওর কিন্তু ভোটের দুদিন আগে সকালবেলা রাস্তায় বেরিয়ে হয় না, সেটা ভোট ডিক্লেয়ার করে দেওয়ার পরেও হয় না। জয়ন্ত সিং এতদিন ধরে এই কাজ চালাচ্ছেন, এলাকায় সালিশি সভার মতন করে বিচার করছেন, আজকে প্রশাসনের টনকনল। কালকে সকালবেলা ওখানে একটা ভোট ডিক্লেয়ার করুন না, জয়ন্ত সিংকে ছাড়াই তৃণমূল জিতবে। জয়ন্ত সিং তৃণমূল কংগ্রেসের সমর্থক বা কর্মী বা নেতা কি আমি জানি না, তার কোনো পদ আছে বলে আমার জানা নেই। পদ থাকতেও পারে, নাও থাকতে পারে, সে নিয়ে মন্তব্য করব না। কিন্তু আজকে যদি আমি কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, সেখানে 5টা লোক যদি আমার সাথে ছবি তোলে, বা আমি যদি কোনো প্রোগ্রামে যাই, সেখানে যদি 10টা লোক আমার সঙ্গে ছবি তোলে, আর আপনি যদি মদন মিত্রর কথা বলেন, আপনি যদি সৌগত রায়ের কথা বলেন, তারা তো ভীষণ অ্যাক্সেসেবল। তাদের কাছে কি ছবি তোলাটা কোনো ব্যাপারই নয়, তাদের সাথে কথা বলাটাও কোনো ব্যাপার নয়, তাদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করাটাও কোনো ব্যাপার নয়। তারা তো সিপিএমের রবীন্দ্র দেব নন, তারা তো বিমান বোস নয় যারা ক্ষমতায় থাকাকালীন 4 স্তরীয় লোকাল কমিটি পেরিয়ে আপনাকে তাদের কাছে যেতে হবে। তারা তো যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি তাদেরকে পেতে পারেন, এবং তারা যদি অ্যাভেলেবেল থাকে তাদেরকে কোনো ঘেরাটোপও নেই, তাদের কাছে পৌঁছে যাওয়াটা খুব ইজি। এবং তারা নিজেদের লোকালে সমস্ত লোককে চেনে জানে, এটাই তাদের ক্রেডিবিলিটি, এটা তাদের এক্স ফ্যাক্টর। কিন্তু তার মানে এই নয় যে, মানে আজকে আপনি ভেবে দেখুন না, 2002-এর গোদ্রা রাইটসের আগে বিজেপি কি জানতো যে নরেন্দ্র মোদীর কী ক্ষমতা আছে? এই যে 2002-এর গোদ্রা রাইটসের পরেই তো নরেন্দ্র মোদীর যে একটা হিডেন ট্যালেন্ট, সেটা ভারতবর্ষের লোক জানতে পারলো, বিজেপির লোকেরাও হয়তো জানতে পেরেছে। তারপর বিজেপি মনে করেছে এটা ট্যালেন্ট, অনেকে মনে করেছে এটা ট্যালেন্ট নয়। কিন্তু 2002-এর আগে যারা ইয়ের সঙ্গে ছবি তুলেছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি তুলেছেন, তারা কি বলবেন, তারা কি করবেন? তাদের কিছু করার নেই। আজকে অমিত শাহর যে কত রকমের ট্যালেন্ট, সেই ট্যালেন্ট নিয়ে আলোচনা নাই বা করলাম। সেই ট্যালেন্ট সম্পর্কে যারা হোম মিনিস্টার হওয়ার আগে অমিত শাহর সঙ্গে ছবি তুলেছে, তাদের কী করণীয় আছে? আজকে আমাদের এই যে বিজেপির যে আইটি সেলের যিনি হেড অমিত মাল্লব্য, তার যে কত রকমের কি বলবো আপনার চাহিদা, সেই চাহিদা নিয়ে তার কত রকমের যে রঙিন চাহিদা, সেই রঙিন চাহিদার তো আজকে মানুষের কাছে পরিষ্কার। কিন্তু যারা সেই চাহিদার শিকার না হয়েও হয়তো তার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে, তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে কি বলবেন যে তারা অমিত মাল্লব্যর রঙিন চাহিদার শিকার, বা অমিত মাল্লব্য রঙিন চাহিদাকে সমর্থন করে? অমিত মাল্লব্যর সঙ্গে তো শ্রমিকদার ছবি আছে, অমিত মাল্লব্যর সঙ্গে তো দিলীপদার ছবি আছে। আমি মনে করি না যে শ্রমিকদা নিয়ে আলোচনা করবো না, দিলীপদারের কোনো সমস্যা আছে? তাহলে ছবি তোলা সঙ্গে থাকার সাথে আমার মনে হয় সমর্থন বা ব্যক্তি ইনভলভমেন্টের কোনো সম্পর্কই নেই। কারণ কি, যাদের সম্পর্কে কথা বলছেন তারা জনপ্রিয়, তারা জনপ্রতিনিধি, তাদের ব্যাপ্তি বিশাল এবং তারা অ্যাক্সেসেবল, তারা মানুষের কাছে থাকেন, মানুষের পাশে থাকেন, তাদের কাছে তাদের ইজিলি তারা অ্যাভেলেবেল। তাদের মানে বাড়িতে কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে, হসপিটালে ভর্তি করা থেকে আরম্ভ করে, স্কুলে কোথায় পড়বে, বাইরে কোথায় পড়তে যাবে, ট্রেনের টিকিট কনফার্ম, সবের জন্যই তাদেরকে পাওয়া যায়। সেজন্য সেখানে জয়ন্ত সিং, বিয়ন্ত সিং, মুলায়ম সিং, তাতে কিছু যায় আসে না। একদম ছোট্ট আমার শেষ জিজ্ঞাসা ছিল, একটা সময় অটল বিহারী বাজপেয়ী মমতা ব্যানার্জির টালির বাড়িতে এসেছিলেন, এই কালীঘাটের বাড়িতে। আজকে আমরা মমতা ব্যানার্জিকে দেখলাম বেশ কয়েকজন নিয়ে উনি আম্বানির আমন্ত্রিত একটি বিয়ে বাড়িতে গেলেন। আমি বলছিলাম, এমন একটা সমাজ তৈরি হলো যেখানে মমতা ব্যানার্জি তো কোনো তৃণমূলের জেলার স্তরের কোনো নেতার বিয়েতে উনি যাবেন কিনা আমার সন্দেহ আছে, কিন্তু আম্বানির অনুরোধটা রাখলেন। আপনার কাছে একদম ভুল খবর। নেত্রীকে যদি কেউ ইনভিটেশন পাঠান, মানে আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি একটি সমাজমূলক সংগঠনের সভাপতি ছিলাম 2021-22 সালে। আমি নেত্রীকে ইনভাইট করেছিলাম মুখ্যমন্ত্রী হিসেবে। তখন কোভিড শেষ হয়ে যায়নি, মানে এটা 2021-এর জাস্ট নির্বাচন শেষ হয়েছে, রেশ রয়ে গেছে, মানে তখনও বাড়িতে অনেক রকম রেস্ট্রিকশান, বাইরে অনেক রেস্ট্রিকশান আছে। আপনি বিশ্বাস করবেন না, চিঠিটি পৌঁছনোর 72 ঘন্টার মধ্যে আমার বাড়িতে 5 জন পুলিশ আসেন। তারা জানতে চেয়েছিলেন যে কোথায় মিটিং, কখন মিটিং, কি ব্যবস্থা হবে, ম্যাডাম কিভাবে আসবেন, কি করবেন। কারণ কি, ম্যাডামকের কাছে চিঠিটা পৌঁছেছে, ম্যাডাম বলেছেন যাও দেখে এসো যে কি হচ্ছে, কোথায় প্রোগ্রাম হচ্ছে, কবে যাব, কিভাবে যাব। এই অ্যাক্সেসিবিলিটি ছিল। এবং 5ই সেপ্টেম্বর 2021 আমার প্রোগ্রাম হওয়ার কথা ছিল। সেই প্রোগ্রামের দিন মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে চলে যান একটি ইমিডিয়েট কাজে, কিন্তু বাইরে চলে যাওয়ার সময় তিনি কিন্তু তার ওএসডিকে বলতে ভোলেননি যে শশী পাজাকে বলো গিয়ে ওই মিটিংটা অ্যাটেন্ড করতে। মন্ত্রী শশী পাজা আমার সেই মিটিংয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বক্তব্য পাঠ করেছিল।
এবং এটা একটা অতীব সাধারণ ঘটনা। অনুষ্ঠানটি জ্ঞান মঞ্চে হয়েছিল, কারণ কি আমি জানি অনেকে কমেন্ট করবে তোমার ভিডিওতে মিথ্যা কথা বলছে, হ্যান ফ্যান বলছে। 5ই সেপ্টেম্বর 2021 জ্ঞান মঞ্চ। সেই জন্য, এবং আমি নিজে জানি মমতা বন্দ্যোপাধ্যায় বহু নেতা নেত্রীর বাড়িতে বা কর্মীদের বাড়িতে নিমন্ত্রিত হলে যদি উনি নিজের কাছ থেকে সময় পান উনি যান। এখন এটা দেখুন, এটা খুব অস্বাভাবিক এক্সপেকটেশন মুখ্যমন্ত্রীর কাছে, কারণ কি উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, যে আপনি জলপাইগুড়ি থেকে ওনাকে একটা ইনভিটেশন পাঠালেন, উনি শুধু আপনার বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতে মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে যাবেন, তাহলে পরের বার আপনারা প্রশ্ন করবেন মুখ্যমন্ত্রী কি শুধু বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেন? সেটা তো সম্ভব নয়। কিন্তু যদি উনি অ্যাভেলেবেল থাকেন উনি যান, এবং উনি নিজে পার্সোনালি গিফট দেন, এবং সেই গিফট কিন্তু সরকারি টাকায় যায় না, সেটা উনি ব্যক্তিগতভাবে নিজের টাকা থেকে গিফট দেন, এবং সেই গিফটের দায়িত্ব ওনার পরিবারের লোকেদের থাকে। সেই জন্য এই কথা বলা একদমই অনুচিত যে মুখ্যমন্ত্রী আম্বানির বিয়ে বাড়িতে গেছেন কিন্তু অন্য কারো বিয়ে বাড়িতে যাবেন না।